এর বাপেরও তো চায়ের জন্য পয়সা নেই। আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে রাখছি পারুল, আর সেই কথা তুমি আমার উপর রাগ করবে। কাকাজি, বর্মা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন জগদীশ প্রসাদ বর্মা, আর সেই উইল অনুযায়ী এই কোম্পানির 50% এখন আমার। সেই হাভেলির দরজায় যখন প্রথমবার পা রেখেছিলাম আমি, তখন ভেবেছিলাম হয়তো এখানে একটা ঘর পাব, কিন্তু যা পেলাম সেটা ঘর ছিল না, সেটা ছিল একটা পরীক্ষা। এমন একটা পরীক্ষা যা না বলে শুরু হয়ে যায় আর অনুমতি ছাড়া শেষ হয় না। সেদিন শাশুড়ি আমার শাড়ি দেখে মুখ বেঁকিয়েছিলেন আর পুরো পরিবারের সামনে বলেছিলেন, একেই বু করে এনেছ, এর বাপের বাড়িতে তো চায়ের জন্য পয়সা নেই। সবাই হাসল, নন্দ হাসল। শ্বশুর মুখ ফিরিয়ে নিলেন, আর আমার স্বামী, তিনি শুধু চুপ রইলেন। সেই চুপ থাকার মানে সেই মুহূর্তে আমি জানতাম না, কিন্তু আজ আমি জানি। আর আজকের রাতে এই হাভেলিতেই, এই পরিবারের সামনেই এমন একটা সত্য বেরিয়ে আসতে চলেছে যা শুনে এই মানুষগুলোর পায়ের তলার মাটি সরে যাবে। প্রশ্ন শুধু এটুকুই, তারা কি সেই সত্য সহ্য করতে পারবে? গল্প শুরু হয় আজ থেকে নয়, গল্প শুরু হয় সেদিন থেকে যখন আমার স্বামী আদিত্য প্রথমবার আমাকে বলেছিলেন, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে রাখছি পারুল। আর সেই কথা যখন বেরিয়ে আসবে, তখন হয়তো তুমি আমার উপর রাগ করবে কি আমি হেসে বলেছিলাম, যাই হোক বলো। তিনি শুধু মুচকি হেসেছিলেন, আর সেই হাসিতে ছিল একটা রহস্য যা পরের 3 বছর বন্ধ রইল। আমার নাম পারুল, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহর থেকে এসেছি। বাবা স্কুলে পড়াতেন, মা ঘর সামলাতেন। আমাদের কাছে বেশি টাকা ছিল না, কিন্তু সম্মান ছিল। সেই সম্মান যা বই পড়লে আসে, মিথ্যা না বললে আসে। আদিত্যের সাথে আমার দেখা হয়েছিল কলকাতায়। আমি সেখানে একটা ছোট্ট কোম্পানিতে ডেটা এন্ট্রি করতাম। তিনি সেই একই বিল্ডিংয়ে কাজ করতেন, সাদামাটা পোশাক, সবসময় চুপচাপ, কখনো অহংকার নেই। প্রথমে আমরা বন্ধু হলাম, তারপর ধীরে ধীরে আরো কিছু। তিনি কখনো বলেননি যে বাড়ি কোথায়, পরিবার কেমন, শুধু বলেছিলেন বাড়ি আছে, বর আর পরিবার একটু আলাদা। বিয়ে সাদামাটাভাবে হলো। আদিত্যের বাড়ি থেকে শুধু একজন বয়স্ক মানুষ এসেছিলেন, যাকে তিনি কি কাকাজি বলতেন। কিন্তু বিয়ের 3য় দিন যখন আমরা সেই হাভেলিতে পৌঁছলাম, আমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সেটা হাভেলি ছিল না, সেটা ছিল এমন একটা দুনিয়া যা আমি শুধু সিনেমায় দেখেছিলাম। উঁচু দরজা, মার্বেলের মেঝে, দেয়ালে পুরনো ছবি, আর সামনে এমন একজন মহিলা যার চোখে আগেই রায় দেওয়া হয়ে গিয়েছিল। শাশুড়ি বিমলা দেবী, বয়স কোনো 60-এর কাছাকাছি, গলায় সোনার মালা, কপালে সেই ভাব যা বলে তুই এখানে যোগ্য নোস কি। তিনি আমাকে উপর থেকে নিচে দেখলেন, তারপর আদিত্যের দিকে তাকালেন, তারপর বললেন, এই ব্যাস। দুটো শব্দ, কিন্তু সেই দুটো শব্দে যে বিষ ছিল সেটা আমি আজও অনুভব করি। শ্বশুর রমেশ প্রসাদ চুপ মানুষ, কিন্তু তার চুপ থাকাটাও এক ধরনের সম্মতি ছিল। নন্দ শিখা, আদিত্যের থেকে 5 বছরের ছোট, মুখে সবসময় একটা বাঁকা হাসি। প্রথম দিনেই শিখা বলেছিল, বুদি আপনাকে এখানকার নিয়মকানুন শিখতে হবে। এখানে সব কিছু একটা নির্দিষ্ট নিয়মে হয় কি। আমি হেসে বললাম, অবশ্যই শিখব। কিসে জবাব দিল, দেখা যাক কতদিন টেকক্ষু। আর তারপর শুরু হলো সেই দিনগুলো যা আমি ভুলতে পারবো না। সকাল 5টায় উঠো, পুজোর সামগ্রী তৈরি করো, রান্নাঘরে যাও, চা বানাও, কিন্তু চা যদি একটু কম মিষ্টি হয় তাহলে বিমলা দেবীর গলা পুরো বাড়িতে গুঞ্জে উঠত। এটা কি বানালে? এটাকে চা বলে? আমাদের বাড়িতে এইরকম চা খাওয়া হয় না। আমি চুপ থাকতাম, আবার বানাতাম। আদিত্য সকাল 9টায় বেরিয়ে যেতেন কাজে, সন্ধ্যা 7-8টায় ফিরতেন। মাঝের সেই 10টা ঘন্টা শুধু আমার আর সেই বাড়ির মধ্যে থাক। একদিন অতিথি এলেন, বিমলা দেবীর বান্ধবী কমলা দেবী, আর তার সাথে তার বোমা, যে শহরে বড় হয়েছে, ইংরেজি বলে, ব্র্যান্ডেড পোশাক পরে। বিমলা দেবী সেই বোমাকে দেখে আমার দিকে ইশারা করলেন, আর এ হলো আমার বোমা, গ্রাম থেকে এসেছে, এখনো শিখছে কি। কমলা দেবী দয়ার চোখে তাকালেন। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, হাতে চায়ের ট্রে নিয়ে। সেই রাতে প্রথমবার কাঁদলাম, একা, বাথরুমে। আয়নায় নিজেকে দেখলাম আর ভাবলাম, পারুল তুই কোথায় চলে এলি? কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। একটা রাতে, হয়তো আমাদের বিয়ের 6 মাস পরে, আদিত্য দেরি করে এলেন। ক্লান্ত ছিলেন। আমি খাবার পরিবেশন করলাম, তিনি চুপচাপ খেতে থাকলেন। তারপর হঠাৎ বললেন, পারুল তুমি কখনো আমাকে জিজ্ঞেস করনি যে আমি কি করি। কি আমি বললাম, তুমি বলেছিলে অফিসে কাজ করো কি। তিনি মুচকি হাসলেন, হ্যাঁ, কিন্তু কোন অফিসে সেটা জিজ্ঞেস করনি। গিয়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি তার শার্টের পকেট থেকে কিছু বের করলেন, একটা পুরনো আংটি, সোনার, তাতে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, একটা ছোট্ট গাছ। এই আংটিটা আমার দাদুর ছিল, আর এই চিহ্নের মানে একদিন বলব কি। তারপর তিনি চুপ হয়ে গেলেন। আমি সেই আংটির দিকে তাকিয়ে রইলাম। সেই রাতে ঘুম এলো না। সেই আংটিতে কিছু একটা ছিল, কিছু যা আমি বুঝতে পারছিলাম না। আর যে কথাটা কারো আন্দাজ ছিল না, সেটা হলো যে সেই আংটি শুধু একটা গয়না ছিল না, সেটা ছিল একটা পরিচয়। কিন্তু সেই পরিচয় প্রকাশ পেতে এখনো সময় বাকি ছিল। এদিকে বাড়িতে অত্যাচার বাড়তে থাকল। বিমলা দেবী ঠিক করেছিলেন যে আমাকে এই বাড়িতে খুব ফিট করতে হবে, মানে ভাঙতে হবে।
একদিন তিনি আমার বাবার সম্পর্কে বললেন, স্কুল মাস্টারের বাড়ি, আরে তারা তাদের মেয়েকে কি দেবে? না যৌতুক, না মর্যাদা, কি? সেদিন প্রথমবার আমি গলা তুললাম, মাজি, আমার বাবা আমাকে পড়াশোনা করিয়েছেন, সেটাই সবচেয়ে বড় যৌতুক। কি? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বিমলা দেবীর চোখ সরু হয়ে গেল, বড় বেশি মুখ চলতে শুরু করেছে। কি শিখা ফিসফিস করল, বুদিকে এখানে থাকতে হলে চুপ থাকতে শিখতে হবে। সেই রাতে আদিত্য আমাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তিনি জানতেন যে আমি ঠিক নেই। তিনি আমার হাত ধরলেন আর আস্তে করে বললেন, একটু আর সময় পারুন, শুধু একটু আর। ও সেই মুহূর্তে আমি জানতাম না যে কি একটু সময় এর মানে কি, কিন্তু আদিত্য জানতেন। তিনি অনেক কিছু জানতেন যা আমি জানতাম না। আর তারপর এলো সেই মোড। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল। বিমলা দেবী একটা বড়ভোজের আয়োজন করলেন, পুরো শহরের গণ্যমান্য মানুষদের ডাকলেন। কারণ শ্বশুর রমেশ প্রসাদের কোম্পানির কি সিলভার জুবিলি উদযাপন। হ্যাঁ, সেদিন প্রথমবার আমি জানলাম যে রমেশ প্রসাদ বর্মা শুধু একজন মানুষ নন, তিনি কি বর্মা ইন্ডাস্ট্রিজ কি এর মালিক, একটা বড় প্রাইভেট কোম্পানি যা কাপড়ের ব্যবসা করে, 3টা রাজ্যে ছড়িয়ে আছে। আর আদিত্য তার একমাত্র ছেলে। তাহলে আদিত্য সেই ছোট কোম্পানিতে কাজ করছিলেন কেন? এই প্রশ্নটা আমার মনে এলো, কিন্তু সেই সন্ধ্যায় আমার ভাবার সময় ছিল না। কারণ সেই ভোজে বিমলা দেবী যা করলেন সেটা আমি কখনো ভুলতে পারব না। অতিথিরা আসছিলেন, আমি তৈরি হয়ে নিচে নামলাম, হালকা গোলাপি শাড়ি, সাদামাটা মেকআপ। বিমলা দেবী দেখলেন আর পিছন ফিরে বললেন, রান্নাঘরে যাও, খাবার দেখো, আজ তোমাকে বাইরে দরকার নেই। গিয়ে আমি থামলাম, কিন্তু মাজি, এটা বাড়ির উৎসব গু। আমি বললাম, রান্নাঘরে যাও। একজন অতিথি মহিলা দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, একে? বিমলা দেবী না ফিরে বললেন, বাড়ির সাহায্য করার মানুষ। কি সাহায্য করার মানুষ? বাড়ির কাজের লোক। আমাকে, নিজের বুমাকে। সেই সন্ধ্যায় আমি রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম, বাইরে থেকে হাসি আর হাততালির শব্দ আসতে থাকল, আর আমার চোখ থেকে জল পড়তে থাকল, চুপচাপ, শব্দ ছাড়া। কিন্তু সেই রাতে আরও একটা ঘটনা ঘটল। রাতে যখন অতিথিরা যাচ্ছিলেন, তখন একজন বয়স্ক মানুষ এলেন, যাকে সবাই এই শেঠজি বলছিলেন। তিনি আদিত্যকে দেখে এক মুহূর্ত থামলেন, তারপর তার চোখ আদিত্যের আঙুলে গেল। সেই আংটি, সেই গাছের চিহ্ন। শেঠজির চোখ বড় হয়ে গেল। তিনি আস্তে করে আদিত্যের হাত ধরলেন আর কানে কিছু বললেন। আদিত্য শুধু মুচকি হেসে জবাব দিলেন, জি শেঠজি। সময় হলে কি আমি সেটা দেখলাম, কিন্তু বুঝলাম না সেই আংটির রহস্য এখনো খোলার বাকি ছিল। পরের কয়েক সপ্তাহ আরও ভারী কাটল। বিমলা দেবী একটা নতুন খেলা শুরু করলেন। তিনি তার ভাইজি মীনাক্ষীকে বাড়িতে ডাকতে শুরু করলেন। মীনাক্ষী পড়াশোনা করা শহুরে, আর বিমলা দেবীর চোখে আসল বুমা কি সে প্রতিবার আসত আর আদিত্যের সাথে দীর্ঘক্ষণ কথা বলতো। বিমলা দেবী খুশি হতেন, আর আমি দেখতাম। একদিন বিমলা দেবী সবার সামনে বললেন, যদি আদিত্য ভেবেচিন্তে বিয়ে করত। মীনাক্ষী কতটা মাথা ঠান্ডা মেয়ে। কি আদিত্য সেই মুহূর্তে ঘরেই ছিলেন। আমি তার দিকে তাকালাম, তার মুখে সেই হাসি ছিল, সেই রহস্যময় হাসি। তিনি শুধু বললেন, মা, প্রতিটা জিনিসের একটা সময় থাকে। বিমলা দেবী বুঝলেন না, কিন্তু আমি সেই হাসিটা চিনতে শুরু করেছিলাম। সেই রাতে আদিত্য আমাকে বললেন, পারুল, তোমার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি চমকে উঠলাম, কিসের জন্য? এই সবের জন্য। তুমি যা সহ্য করছো। আমি বললাম, তুমি থামাও না কেন? তিনি একটা লম্বা নিঃশ্বাস নিলেন, কারণ আমি যদি এখন থামাই, তাহলে সত্য অর্ধেক থেকে যাবে, আর অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক। আমার পুরো প্রস্তুতি দরকার। কিসের প্রস্তুতি? তিনি উঠলেন, আলমারিতে গেলেন, একটা পুরনো ফাইল বের করলেন, সেটা আমার হাতে দিলেন। আমি খুললাম, ভেতরে ছিল কাগজ, আইনি দলিল, আর একটা পুরনো ছবি। ছবিতে ছিলেন একজন বয়স্ক মানুষ, একটা ছোট্ট ছেলে, আর সেই আংটি ছেলের আঙুলে। আমি আদিত্যের দিকে তাকালাম। তিনি বললেন, সেই ছেলেটা আমি, আর সেই বয়স্ক মানুষটা আমার আসল দাদু। রমেশ প্রসাদের বাবা নন, তার বড় ভাই। আমি কিছু বুঝতে পারলাম না। তিনি বললেন, আদিত্যের আসল দাদু জগদীশ প্রসাদ বর্মা, বর্মা ইন্ডাস্ট্রিজ কি এর প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন রমেশ প্রসাদ, মানে আদিত্যের কাকা, ধীরে ধীরে পুরো কোম্পানি নিজের নামে করিয়ে নিলেন। আসল উইলে লেখা ছিল, কোম্পানির 50% অংশ জগদীশ প্রসাদের ছেলেকে মিলবে, মানে আদিত্যের বাবাকে, যিনি এখন আর নেই। আর সেই কারণে এখন আদিত্যকে। কিন্তু রমেশ প্রসাদ সেই উইল লুকিয়ে দিলেন। আর আদিত্য, তিনি গত 3 বছর ধরে সেই উইলের আসল কপি খুঁজছিলেন। আমার বুক জোরে ধরফপ করে উঠল। পাওয়া গেছে। আদিত্য ফাইলের শেষ পাতা উল্টালেন। একটা নোটারি সিল দলিল। হ্যাঁ, গত মাসে পাওয়া গেছে। একজন পুরনো উকিলের কাছে ছিল, যিনি এখন অবসর নিয়েছেন। আমি সেই কাগজের দিকে তাকিয়ে রইলাম। এত বছরের সত্য একটা পাতায় বন্দী ছিল। তাহলে এখন? আদিত্য মুচকি হেসে বললেন, এখন অপেক্ষা। সঠিক মুহূর্তের কি? আর সেই মুহূর্ত
বেশি দূরে ছিল না। বর্মা ইন্ডাস্ট্রিজের বার্ষিক বোর্ড মিটিং প্রতি বছর ডিসেম্বরে হতো। এবার বিশেষ ছিল, কোম্পানি একটা বড় বিনিয়োগকারী দলের সাথে চুক্তি করতে চলেছিল। কোটি কোটি টাকার সৌদা। পুরো শহরের বড় মানুষরা আমন্ত্রিত ছিলেন। রমেশ প্রসাদ এই মিটিংকে তার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করছিলেন। বিমলা দেবী নতুন শাড়ি কিনলেন, শিখা নতুন পোশাক, বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। আর এই পরিবেশেও আমাকে মনে করিয়ে দেওয়া হলো যে আমার এই মর্যাদা কি কতটুকু। দুদিন আগে বিমলা দেবী বললেন, মিটিংয়ে তুমি আসবে না, বুঝলে? ওখানে শহরের বড় মানুষরা থাকবেন। তোমাকে দেখলে আমাদের সম্মান মাটিতে মিশে যাবে। গিয়ে আমি আদিত্যের দিকে তাকালাম। তিনি শুধু বললেন, মা, পারুল আসবে কি? বিমলা দেবী চমকে উঠলেন, কি? আমি বললাম, পারুল আসবে কি? প্রথমবার আদিত্য এত সরাসরি কথা বললেন। বিমলা দেবী কিছু বলতে পারলেন না, কিন্তু তার চোখে আগুন ছিল। সেই রাতটা মিটিংয়ের আগের রাত ছিল। আদিত্য আমাকে বললেন, কাল কি হতে চলেছে? আমি শুনলাম, আর প্রথমবার আমার ভয় লাগল না। মিটিংয়ের দিন এলো। বর্মা ইন্ডাস্ট্রিজের বড় হলো। সাদা দেয়াল, লম্বা টেবিল, বড় স্ক্রিন আর চেয়ারে বসা শহরের নামকরা মানুষরা। রমেশ প্রসাদ সবার সামনে বসেছিলেন, গর্বের সাথে বুক ফুলিয়ে। বিমলা দেবী তার পাশে ঝলমনে শাড়িতে। আমি আর আদিত্য একসাথে এলাম। যেই আমরা ভেতরে ঢুকলাম, বিমলা দেবীর চোখ আমার উপর পড়ল। তিনি দাঁত কিডমিট করে বললেন, এখানে কেন নিয়ে এলে একে? আদিত্য মুচকি হাসলেন, শুধু দেখতে থাকো মা। গি মিটিং শুরু হলো। রমেশ প্রসাদ বক্তৃতা দিলেন, কোম্পানির উন্নতি তার স্বপ্ন, তার পরিশ্রম। সবাই হাততালি দিল। আর তারপর বিনিয়োগকারী দলের প্রধান উঠলেন, একজন সম্মানিত বয়স্ক মানুষ। তিনি বললেন, আমরা চুক্তির আগে একটা বিষয় স্পষ্ট করতে চাই। আমাদের দল কোম্পানির অডিট করেছে, আর কিছু প্রশ্ন উঠেছে। কি? রমেশ প্রসাদের মুখ একটু বদলে গেল। কেমন প্রশ্ন? বিনিয়োগকারী একটা ফাইল বের করলেন। বর্মা ইন্ডাস্ট্রিজকে প্রতিষ্ঠা করেছিলেন রমেশ প্রসাদ বললেন, আমার বাবা কি? তখনই আদিত্য উঠে দাঁড়ালেন। ঘরের সবার চোখ তার উপর স্থির হয়ে গেল। রমেশ প্রসাদ ঘুরে তাকালেন, তুমি বসো। কো? আদিত্য বসলেন না। তিনি তার পকেট থেকে সেই ফাইল বের করলেন, সেই যেটা তিনি রাতে আমাকে দেখিয়েছিলেন। কাকাজি, বর্মা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন জগদীশ প্রসাদ বর্মা, আপনার বড় ভাই। আর তার উইল অনুযায়ী এই কোম্পানির 50% অংশ তার ছেলেকে, মানে আমার বাবাকে পাওয়ার কথা ছিল, যিনি এখন আর নেই। তাই সেই অংশ এখন আমার। এই নিস্তব্ধতা। রমেশ প্রসাদের চেয়ার ককিয়ে উঠল। বিমলা দেবীর মুখ সাদা হয়ে গেল। শিখার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে রইল। রমেশ প্রসাদ বললেন তীক্ষ্ণ গলায়, এটা মিথ্যা। এই কাগজ নকল। ও আদিত্য শান্ত গলায় বললেন, নোটারি সিল আছে, উকিলের সাক্ষ্য আছে। আর তিনি রিমোট তুললেন। ঘরের বড় স্ক্রিন জ্বলে উঠল। স্ক্রিনে এলো একটা ভিডিও। সেই বয়স্ক উকিল যিনি অবসর নিয়েছেন, তার বক্তব্য ক্যামেরার সামনে স্পষ্ট গলায়। আমি জগদীশ প্রসাদ বর্মার উইল তৈরি করেছিলাম। তিনি স্পষ্ট বলেছিলেন, কোম্পানির অর্ধেক অংশ তার ছেলে বিজয় প্রসাদ এবং তার উত্তরাধিকারীদের মিলবে। রমেশ প্রসাদ আমার উপর চাপ দিয়েছিলেন যাতে আমি এই কাগজ নষ্ট করে দিই। আমি অস্বীকার করলাম। তিনি আমাকে ভয় দেখালেন, কিন্তু আমি আসল কপি সুরক্ষিত রাখলাম। পুরো ঘর শ্বাস বন্ধ করে দেখছিল। রমেশ প্রসাদ কাঁপছিলেন। বিমলা দেবীর মালা তার হাত থেকে পড়ে গেল। আর তখনই বিনিয়োগকারী দলের প্রধান বললেন, আমাদের দলও স্বতন্ত্রভাবে তদন্ত করেছে। এই দলিলগুলো প্রামাণিক কি? রমেশ প্রসাদ উঠতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। আদিত্য আরও একটা কাগজ বের করলেন। কাকাজি, আমার উকিল গতকালই আইনি নোটিশ পাঠিয়েছেন। আদালতে শুনানির তারিখও ঠিক হয়ে গেছে। আপনি চাইলে বাইরে লড়তে পারেন, কিন্তু সত্য তো এখন সবার সামনে বেরিয়ে গেছে। রমেশ প্রসাদ একবার বিমলা দেবীর দিকে তাকালেন। বিমলা দেবী একবার শিখার দিকে। আর শিখা, সে শুধু নিচের দিকে তাকিয়ে রইল। 30 বছরের মিথ্যা, একটা ফাইলে বন্দী। আর আজ সবার সামনে খুলে গেল। বিনিয়োগকারী দলের প্রধান বললেন, আমরা এই চুক্তি আপাতত স্থগিত রাখছি, যতক্ষণ না আইনি বিশ্বাসটা মিটে যায়। রমেশ প্রসাদের সেই স্বপ্ন, যা তিনি বছরের পর বছর সাজিয়েছিলেন, সেই মুহূর্তেই ভেঙে পড়ল। আর যে অংশ তিনি লুকিয়েছিলেন, চেপে রেখেছিলেন, অস্বীকার করেছিলেন, সেটা এখন আদালতের পথে ছিল। মিটিংয়ের পরে যখন মানুষরা বেরিয়ে গেলেন, কেউ রমেশ প্রসাদের পাশে থামলেন না। যারা তার সাথে ছবি তুলতে চাইছিলেন, তারা চুপচাপ সরে গেলেন। যে মর্যাদা ছিল, সেটা হাওয়ায় উড়ে গেল। বিমলা দেবী বাইরে এলেন। তার চোখ আমার উপর পড়ল। প্রথমবার তার চোখে অহংকার ছিল না। আমি তার কাছে গেলাম। আস্তে বললাম, মাজি, আমি কখনো আপনার সাথে শত্রুতা চাইনি। আমি শুধু সম্মান চেয়েছিলাম, সেই সম্মান যা প্রতিটা মানুষের পাওয়া উচিত। বিমলা দেবী কিছু বললেন না। তার চোখ ভরে এলো। হয়তো প্রথমবার তার মনে হলো তিনি যা করেছিলেন সেটা ভুল ছিল। আদিত্য আমার কাছে এলেন। তিনি আমার হাত ধরলেন। পারুল, আজ যা হয়েছে তাতে তোমারও তত্ত্বায় অংশ আছে। তুমি 3 বছর থেকে সহ্য করেছ, না ভেঙে। সেই শক্তি তোমার ছিল। আমি বললাম, তুমি আগে বলনি কেন? তিনি বললেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম এই বাড়িকে, এই মানুষগুলোকে কোনো পর্দা ছাড়া। আর দেখতে চেয়েছিলাম যে তুমি এইসবের মধ্যেও কতটা দাঁড়িয়ে থাকতে পারো। কি? আমি তার চোখে তাকালাম। তিনি সত্য বলছিলেন। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, কখনো অপেক্ষা সবচেয়ে বড় জবাব হয়।
পরের কয়েক মাসে আইনি প্রক্রিয়া চলল। আদালত উইলকে বৈধ বলে মানন। বর্মা ইন্ডাস্ট্রিজের 50% অংশ আদিত্যের নামে হল। রমেশ প্রসাদকে কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে সরে যেতে হল। সেই হাভেলি, যা কখনো আমার কাছে কারাগারের মতো ছিল, সেখানে এখন সমতা ছিল। বিমলা দেবী বদলালেন ধীরে ধীরে, পুরোপুরি নয়, কিন্তু বদলালেন। একদিন তিনি আমাকে ডাকলেন, চায়ের কাপ আমার সামনে রাখলেন নিজের হাতে। কিছু বললেন না, শুধু রাখলেন। সেটা হয়তো তার তরফ থেকে ক্ষমা ছিল। আমি চা খেলাম। কোনো অভিযোগ নেই, কোনো খোঁচা নেই, কারণ কথার তোপে হয় না। জয় হয় সেই মুহূর্তে যখন সামনে মানুষ নিজেই বুঝে যায়। আর শিখা একদিন এসে বলল, বুদি, আমি যা করেছি সেটা ঠিক ছিল না। গিয়ে আমি বললাম, ভুলে যাও। সে বলল, কিভাবে ভুলব? আমি বললাম, সেইভাবে যেভাবে আমি ভুলেছি। কি জীবনে মাফ করা দুর্বলতা নয়। মাফ করা তখনই হয় যখন তুমি এতটাই শক্তিশালী হয়ে যাও যে সামনের মানুষের ভুল তোমাকে আর ছুতে পারে না। সেদিন সন্ধ্যায় আদিত্য আর আমি হাভেলির ছাদে বসেছিলাম। সূর্য ডুবছিল, আকাশ কমলা রঙের। আদিত্য সেই আংটিটা বের করলেন, সেই গাছওয়ালাটা। তিনি আমার আঙুলে পরিয়ে দিলেন। এটা এখন তোমার। দাদু বলেছিলেন যে এটা পড়বে, সে এই পরিবারের আসল শক্তি হবে। গিয়ে আমি সেই আংটির দিকে তাকালাম। ছোট্ট একটা গাছ, কিন্তু কত গভীর শিক। একদম আমার মতো। সম্মান চেয়ে পাওয়া যায় না। সম্মান তখনই মেলে যখন তুমি এত চুপচাপ, এত ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকো, যে সত্য নিজে থেকেই কথা বলতে শুরু করে। পারুল কিছু করেনি, শুধু থেকেছিল। আর থাকা কখনো কখনো সবচেয়ে বড় লড়াই হয়। আপনি এই ভিডিও পশ্চিমবঙ্গের কোনো শহর থেকে দেখছেন? কমেন্টে অবশ্যই জানান। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন আর কমেন্টে বলুন আপনি হলে কি করতেন। আর এইরকম আরও গল্পের জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।